কেউ যদি কাঁচা রস খায় তাহলে সেই ভাইরাসটা সেই মানুষের দেহে এলো, তাহলে সেই মানুষের হওয়ার একটা সম্ভাবনা। ইনিশিয়ালি সেই রকম কোনো স্পেসিফিক লক্ষণ দেখা দেয় না। নমস্কার, সিটিভিএন এর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত করোনার একের পর এক ঢেউ যাওয়ার পর আমরা খানিকটা নিশ্চিন্ত হলেও হঠাৎ করে একটা নাম আবারও আমাদের চিন্তা বা দুশ্চিন্তা বলা যায় বাড়িয়ে দিয়েছে। সেই নাম এতদিন আপনারা জেনে গেছেন, নিপা ভাইরাস। আজকে সেই বিষয়ে কথা বলবো যে এই নিপা ভাইরাস যা আমাদের আতঙ্ক দিনের পর দিন খানিকটা বাড়িয়ে তুলছে, সেই নিপা ভাইরাস কি, কিসের থেকে হয় এবং যাবতীয় এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব আজকের এপিসোডে। আজ আমাদের সঙ্গে রয়েছে এই অনুষ্ঠানে ডক্টর তপন কুমার বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেলেঘাটা আইটি হসপিটাল এবং এমডি ডিএম। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং প্রথমেই যে প্রশ্ন রাখবো, এই নিপা ভাইরাস কি, কিসের থেকে হচ্ছে? এটা দেখুন, অনেকগুলো ভাইরাসের মতন নিপা ভাইরাস ডিজিজ এক ধরনের ভাইরাল ঘটিত ডিজিজ। এটাকে আমরা বলি জুনোটিক ডিজিজ, মানে যে সমস্ত ডিজিজ অ্যানিম্যাল থেকে মানুষের দেহে আসে তাদেরকে জুনোটিক ডিজিজ বলা হয়। তো এই ডিজিজের যে ভাইরাসটা তার নাম হচ্ছে নিপা বেটা ভাইরাস। 1999 সালে প্রথম মালয়েশিয়াতে ডিটেক্ট হয় এবং তখন এটা অজানা জ্বর হিসাবে নামকরণ করা হয় পরবর্তীতে নিপা নামে, কারণ যে গ্রামে এই ভাইরাসটা প্রথম দেখা দিয়েছিল সেই গ্রামের নাম অনুসারে এই নিপা ভাইরাস ডিজিজটা নামকরণ হয়। পরবর্তীতে রিসার্চ করে জানা যায় যে এটা বাদুড়ের থেকে মানুষের দেহে আসে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো ডাইরেক্টলি কিভাবে আসে, মানে বাদুড়ের দেশে এই ভাইরাসটা নর্মালি বসবাস করে, তাদের বডিতে এই ভাইরাস কোনো রোগ ব্যাধি তৈরি করে না। তো মানুষের দেহে কিভাবে আসে? বাদুড়ের লালা থেকে, বাদুড়ের এক্সক্রিটা থেকে, মলমূত্র থেকে বা ইউরিন, সেইটা যদি কোনো জায়গায় কন্টামিনেটেড হয়, যেমন আপনি যদি বাদুড়ে খাওয়া ফল খান তাহলে বাদুড়ের লালা ওই ফলের সাথে কন্টাক্টে এসেছে, আপনি সেই ফলটা খেলে আপনার এই রোগটা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত হচ্ছে এই যে শীতকাল, এখন হচ্ছে খেজুর রসের খুব প্রচলন এবং বাদুড় খুব খেজুর রস খায় এবং খাওয়ার সময় ওই রসের সাথে বাদুড়ের লালা মিশে যায়, বাদুড়ের এক্সক্রিটা বা ইউরিন ওই রসের সাথে মিশে যায়। কেউ যদি কাঁচা রস খায় তাহলে সেই ভাইরাসটা সেই মানুষের দেহে এলো, তাহলে সেই মানুষের হওয়ার একটা সম্ভাবনা। মানে কাঁচা অবস্থায় খেলে একমাত্র হবে, গরম করে খেলে বা গুড় বানিয়ে খেলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তৃতীয়ত হচ্ছে শুয়োর, পর্ক বা পিগ। যারা পিগ চাষ করে সেই এরিয়াতে বাদুড় যদি বসবাস করে, সেই জায়গায় যে সমস্ত নদী নালা কুয়ো আছে সেই কুয়োতে বাদুড়ের লালা, বাদুড়ের এক্সক্রিটা, মলমূত্র মিশে যায়। শুয়ো সেই জল পান করে বা সেখানের এনভায়রনমেন্টের সাথে থেকে শুয়োর ইনফেক্টেড হয়। এই যারা পিগ বা শুয়োর চাষ করে তখন সেই শুয়োর থেকে তাদের মানুষের যারা শুয়োর কাল্টিভেশন করে তাদের হওয়ার একটা সম্ভাবনা, কারণ ওরা খুব ক্লোজলি কন্টাক্টে আসে। আর চতুর্থত, যদি কোনো মানুষের হয় সেই মানুষের সেবায় যারা নিয়োজিত, যেমন ডাক্তার, নার্স বা বাড়িতে যারা কেয়ার গিভার বা সেই রোগীর যারা সেবা করে, তার থেকে ডাইরেক্টলি একটা হওয়ার সম্ভাবনা। এই চারটি ভাবে এই রোগটা এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে যায়। লক্ষণ কি কি থাকে? দেখুন, ইনিশিয়ালি সেই রকম কোনো স্পেসিফিক লক্ষণ দেখা দেয় না। আর পাঁচটা যেমন ভাইরাল ডিজিজ তাদের মতোই সাইন সিমটম, একটুখানি জ্বর, হেডেক, বডি এক, একটু নৌশিয়া, ভমিটিং, গলাতে ব্যথা, কাশি এবং তারপরে শ্বাসকষ্ট।
এবং অন্য ভাইরাস থেকে এর স্পেশালিটি হলো এটা র্যাপিডলি ব্রেনকে ইনভলভ করে এবং ব্রেনে প্রথম দিকে ইরিটেশন হয়, লেথার্জি হয়, কনভালশন হয় এবং কোমাতে যায়। দ্যাট ইজ খুব মানে একটা মারাত্মক কন্ডিশনে এটা চলে যায় 1 থেকে 2 দিনের মধ্যে। আচ্ছা, তার মানে একজন ইনফেক্টেড পারসন তাকে সবার থেকে খানিকটা আলাদা রাখতে হবে। যেমন আমরা কোভিডে দেখেছি যে 2 সপ্তাহ আইসোলেশন, আমরা চিকেন পক্সে যেমন 2 সপ্তাহ আইসোলেশন, এখানেও এর ইনকিউবেশন পিরিয়ড 4 দিন থেকে 14 দিন। মানে আজকে যদি আপনি কোনো পেশেন্টের কন্টাক্টে আসেন, আপনার 4 দিন পরেও এই রোগটা হওয়ার সম্ভাবনা বা 14 দিন পরেও হওয়ার সম্ভাবনা, 14 দিনের মধ্যে পরে হওয়ার সম্ভাবনাটা খুব কম। তো 14 দিন যদি আপনি পেরিয়ে যান তাহলে ধরে নেওয়া হয় যে আপনার এই রোগটা নেই। এটার কি এরকম কোনো ব্যাপার আছে যে নির্দিষ্ট কোনো একটা বয়সের মানুষদের বেশি ইনফেক্টেড, তারা বেশি ইনফেক্টেড হচ্ছে, কোন কি ধরনের ঝুঁকি রয়েছে, কোন এজের? দেখুন, এখানে স্পেসিফিক সেরকম কোনো ডেটা পাওয়া এখনো অবধি এটা যায়নি। তবে যে জেনারেল কনসেপ্ট যে এক্সট্রিম এজ গ্রুপ মানে বাচ্চা এবং এল্ডারলি, এদের বডিতে ইমিউনিটি পাওয়ার খুব কম, সুতরাং তারা সবসময় একটা ঝুঁকিতে থাকেন। প্রেগনেন্ট ওমেন তারা সবসময় একটা ঝুঁকিতে থাকেন। তো যারা হেলদি ইন্ডিভিজুয়াল, যাদের এমনি কোনো কোমরবিডিটি নেই, তাদের এই রোগের হলেও তাদের সাইন সিমটম খুব একটা বেশি দেখা দেয় না। আচ্ছা, আমরা তো রোগ নিয়ে আলোচনা করলাম, এবারে রোগ প্রতিরোধের উপায় কি কি রয়েছে? দেখুন, রোগ প্রতিরোধ হচ্ছে আমাদের বডির ইমিউনো সিস্টেম যদি ভালো ফাংশন থাকে তাহলে খানিকটা প্রাইমারি ধাক্কাটা সামাল দিতে পারবে। আর তারপরে বললাম যে ওই কন্টাক্ট গুলো, যে শুয়োরে কন্টাক্টে না যাওয়া, বাদুড়ে ফল না খাওয়া, খেজুর রস না খাওয়া, কন্টাক্ট পার্সনের কাছে না পেরা যাওয়া, এইটা। আর এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট পাওয়া যায়নি, স্পেসিফিক কোনো ভ্যাকসিন এখন অবধি নেই। যেগুলো দেওয়া আছে সেটা হলো হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, মানে যেরকম সিমটম, যদি জ্বর হয় জ্বরের ওষুধ, বমি হলে বমির ওষুধ, রেসপিরেটরি ডিস্ট্রেস হলে মেকানিক্যাল ভেন্টিলেশন, এই সমস্ত সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবং তার ইমিউনিটি যদি ভালো থাকে আস্তে আস্তে রিকভারি হয়, ইমিউনিটি যদি খারাপ থাকে তাহলে রিকভারি হওয়ার সম্ভাবনাটা কম। আচ্ছা, মানে স্পেসিফিক কোনো ওষুধ নেই যে এখন অবধি কোনো মানে অথেন্টিক ওষুধ কিছু পাওয়া যায়নি। এই নিপা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসকে মারার আগের থেকে কিছু মেডিসিন আছে, আমরা সেইগুলো আপাতত অ্যাপ্লাই করে দেখেছি বা অ্যাপ্লাই করার পরামর্শ দিচ্ছি। যদি তাতে ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে সেটাই পরবর্তী থেকে গভর্নমেন্ট থেকে রেকমেন্ডেশন করা হবে। বেশ, একদমই। যেহেতু অনুষ্ঠানের শেষে, তাই লাস্ট একটা বিষয় বলবো যে অনেকেই আমরা এই নিপা ভাইরাসের নাম শুনেই আতঙ্কিত হয়ে যাচ্ছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে এই যে আতঙ্কিত হওয়া যে কতটা দরকার বা কতটা দরকার নয়, কি করতে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে নিপা নিয়ে আমরা কেন এত আতঙ্কিত। করোনা সময় আমরা আতঙ্ক দেখেছি, পরবর্তীতে দেখা গেছে করোনা খুব একটা মারাত্মক নয়, ওর কেস ফ্যাটালিটি রেট মানে 2.5%। কিন্তু নিপা নিয়ে আমরা এতটা আতঙ্কিত কারণ এর কেস ফ্যাটালিটি মানে মারাত্মক বা মারা যাওয়ার সম্ভাবনা 40% to 75%। সেই জন্যই আমরা এইটা নিয়ে এতটা দুশ্চিন্তায়। কিন্তু কোভিড যেমন খুব ইজিলি স্প্রেড হতো একজন থেকে আরেকজনের মধ্যে, এই রোগটা সেই রকম ভাবে স্প্রেড হওয়ার সম্ভাবনাটা খুব কম। আর কোভিডে যে সমস্ত সতর্কতা, যে রোগীর সংস্পর্শে হ্যান্ড ওয়াশিং, স্যানিটাইজার বা ক্যাপ, মাস্ক, সেইগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই রোগ যারা কন্টাক্টে এসছে তারা এর থেকে রেহাই পাবেন। বেশ, আশা করি আমরা আজকে বুঝলাম ডক্টরের পরামর্শ অনুযায়ী যে কি কি করলে পরে আমরা এই রোগের থেকে দূরে থাকতে পারবো, এই ভাইরাসের থেকে দূরে থাকতে পারবো। পাশাপাশি আতঙ্কগ্রস্ত হওয়ার যে কোনো বিষয় নেই, কিভাবে চললে পরে আমরা এই ভাইরাস আমাদের হবে না, তা কিন্তু আমরা পুরোপুরি আজকের এপিসোড থেকে বুঝলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার।